This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি 11:11। শুরুতেই নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে। শুরুতেই সবচেয়ে বড় খবর, আইপ্যাক কাণ্ডে এবার ডিজিপি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডির। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সির। একই সঙ্গে কলকাতা সিপি এবং ডিসি সাউথের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজীব কুমার, মনোজ বর্মা, প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক পদক্ষেপ করুক, আবেদন ইডির। চলে যাবো সরাসরি নয়াদিল্লি থেকে, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, একেবারে পুলিশের শীর্ষ মহলের সবচেয়ে বড় তিনটে নাম, রাজীব কুমার, মনোজ বর্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করল ইডি। দেখো, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ডিওপিটির কাছে আবেদন করা। ডিওপিটি কি? ডিওপিটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, যা সরাসরিভাবে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে সারা দেশে সিভিল সার্ভিসেসের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ডুজ অ্যান্ড ডোন্টস ঠিক করে দেওয়া আছে। আর কোথাও সেই সীমারেখা যদি অতিক্রম করা হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ডিওপিটি, এবং সেক্ষেত্রে টার্মিনেশনের মতো একেবারে কড়া পদক্ষেপ পর্যন্ত করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আইনি কৌশলটা ঠিক কীভাবে নেওয়া হচ্ছে তা যখন শুনানি হবে তখন স্পষ্ট হবে। তার কারণ ডিওপিটি তারা স্বতঃপ্রণোদিতভাবে কোনো সিভিল সার্ভিসেসের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোনো আইপিএস অফিসার বা আইএএস এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। আমরা এর আগে দেখেছি যে পশ্চিমবঙ্গে একদা যিনি মুখ্য সচিব ছিলেন তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ ডিওপিটি করেছিল, এবং বেশ কয়েকজন অফিসারকে এর আগে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে তাদেরকে দিল্লিতে তলব পর্যন্ত করা হয়। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ডিরেকশনের জন্য কেন আবেদন করা হলো সেই বিষয়টি শুনানির সময় স্পষ্ট হবে। রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে যে তিনি নিজে একজন আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন, তিনি সরাসরিভাবে বাধা দিয়েছেন। সেখানে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন অর্থাৎ সিএপিএফ, তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, সশস্ত্র অবস্থায় তারা এসেছেন, ভয় দেখিয়েছেন, অর্থাৎ ইন্টিমিডেশনের অভিযোগ সেক্ষেত্রে আনা হয়েছে। রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর, তার কারণ তার বিরুদ্ধে আরও প্রেসিডেন্ট টেনে আনা হয়েছে। এবার প্রথম নয়, এর আগেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেছিলেন যখন তিনি কলকাতায় পুলিশ কমিশনার ছিলেন। অর্থাৎ বারবার ধরে একই অন্যায়ের পুনরাবৃত্তি করার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি ডিওপিটি তারা যেন সাসপেন্ড করে রাজীব কুমারকে এবং তার পাশাপাশি অন্য অফিসারদের, সেই আবেদনের জন্য, সেই বিষয়টিতে যাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেই ডিরেকশনের জন্য আজকে একটি ফ্রেশ পিটিশন করে আবেদন জানিয়েছে ইডি। আর কিছুক্ষণ পরেই এই হিয়ারিং শুরু হবে। তবে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। খুব স্বাভাবিক আছে, সরকার চালাতে গেলে তো রাজনীতি এবং প্রশাসন এই দুটোকে আলাদা করে রাখতে। কিন্তু আমরা দেখেছি তৃণমূল শাসনে কখনোই এই সীমারেখাটুকু থাকে না, যেখানে সরকার এবং প্রশাসন এক হয়ে যায়। তার খেসারত এবার সরকারি অফিসারদের দিতে হবে, শুধু ডিজিপি কেন, চিফ সেক্রেটারিকেও দিতে হবে, পুলিশ কমিশনারকেও দিতে হবে। এবং আশা করব সুপ্রিম কোর্ট অন্তত পক্ষে এই যে কোর্স কারেকশন, পশ্চিমবঙ্গে বারবার যে ভুলগুলি হচ্ছে, রাজনৈতিক পদক্ষেপে প্রশাসন জড়িয়ে যাচ্ছে, তার কোর্স কারেকশন করে দেবে। ইডি একটি তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করতে গিয়ে যদি বাধা পেয়ে থাকেন, যারা যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে পারেন। তারা নিজেরা ব্যবস্থা না নিয়ে প্রশাসনিক দিক থেকে কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব আছে ব্যবস্থা নেওয়া, সেসব না করে হঠাৎ আদালতে যাচ্ছেন। আদালত তো বলতেই পারে যে তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব পালন করছো না, আদালতের কাছে করছো। আদালত তার প্রশাসনিক দায়িত্বের প্রধান নন, আইনসঙ্গত অধিকার আছে সেটাকে প্রয়োগ করুন, তাহলেই কাজ হবে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, আইপ্যাক কাণ্ডে এবার ডিজিপি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে ফ্রেশ পিটিশন দায়ের করল ইডি। ইডি আর অফিসিয়ালি আলাদা করে অর্গানাইজেশন রাখার দরকার নেই।
সরাসরি বিজেপির সাথে অফিসিয়ালি মার্চ করে যাক, কারণ জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে এই এজেন্সির নাম করে আলাদা করে বিলিং এর তো কোনো মানে হয় না। বিজেপির কাছে ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা আছে, পার্টি ফান্ডে প্রচুর টাকা তোলে, সরাসরি সেখান থেকেই টাকা পাক না, ঘোমটার আড়াল থেকে আর নাচতে হবে না। রাজীব কুমারকে এত ভয়, কারণ তথ্য চুরি করতে গেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আটকে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রী একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশও তার হাতে। স্বাভাবিক কারণে মুখ্যমন্ত্রী গেলে প্রোটোকল অনুযায়ী রাজ্যের ডিজিপি সেখানে থাকবেন, রাজ্যের ডিজিপির নাম রাজীব কুমার, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ অফিসার, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মেধা যে আইএস এর রয়েছে, তার নাম রাজীব কুমার। স্বাভাবিক কারণেই ভয় পাচ্ছে রাজীব কুমারকে, যে পরের দিন যদি আবার মাদ্রাম্য করতে আসে, আবার যদি রাজীব কুমার অ্যারেস্ট করে তুলে দেয়। কারণ এই রাজ্যের বুকে তো মাদ্রামি বরদাস্ত হবে না। এই রাজ্যের বুকে আপনি এজেন্সি লিয়ে বিরোধী রাজনৈতিক দল আপনার তার প্রার্থী তালিকা চুরি করবেন, তার সমস্ত ইন্টারনাল স্ট্র্যাটেজি ফাইল চুরি করবেন, তার সার্ভার অ্যাক্সেস করবেন। 5 বছর যে মামলায় কোনো অগ্রগতি নেই, একটা ন্যূনতম শুনানি পর্যন্ত হয়নি। 2020 সালের এফআইআর কার বিরুদ্ধে? অনুপ মাঝির তদন্তে নেবে, আজকে এই নাটক সামনে আসছে। আচ্ছা, অনুপ মাঝির তদন্তে নেবে যদি আইপ্যাক জড়িত থাকে, তাহলে আইপ্যাকের বাকি ডিরেক্টরদের কাছে হামলা করা হলো না কেন? তাদের বাড়িতে রেড করা হলো না কেন? এই ভোট চুরি রুখে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, রাজীব কুমার, তার জন্য ভয় রাজীব। বেশ, অরূপ, অনেক ধন্যবাদ। আমি আরেকবার সরাসরি জ্যোতির্ময়ের কাছে চলে যাব। জ্যোতির্ময়, যেমনটা তুমি শুনছিল, একদিকে বিজেপির প্রতিক্রিয়া যে রাজীব কুমারের মতন পুলিশ অফিসার, তাদের শাস্তি হওয়া উচিত, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই গোটা ঘটনাকে প্রতিহিংসা বলে মন্তব্য করছে। দেখো, সামনে যেহেতু নির্বাচন রয়েছে, স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল, যুযুধান দুপক্ষ তাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, আজকে যেদিকে আমাদের নজর থাকছে, ইডির পিটিশনে যে অভিযোগ করা হয়েছে তা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের ডিজিপি, পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ তারা সশস্ত্র অবস্থায় এসে নথি, এভিডেন্স সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে গিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোট আনকোট ভারতীয় ন্যায় সংহিতায় ডাকাতির ধারা আনা হয়েছে। মোট 22টি ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আর ঠিক এই জায়গাতেই ইডির অভিযোগ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম নয়, এটা কার্যত তিনি একটি প্যাটার্নে পরিণত করে নিয়েছেন, যে যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত নামে, যার বিরুদ্ধে তদন্ত হলে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তিতে বা অসুবিধায় পড়তে পারেন, তখনই তিনি সরাসরিভাবে ইডি বা সিবিআই এর বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে পড়েন, তদন্তে বাধা দেন, তাদের অফিস ঘেরাও করেন, এমনকি তৃণমূল কর্মীদের ইঁট ছোড়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। আর এই পুরো বিষয়ে এবার যদি শাস্তির বিধান করা না হয়, তাহলে সারা দেশে একটা বেনজির ঘটনা ঘটবে। তার কারণ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি বা সাধারণ মানুষ মনে করবে যে যে কোনো সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি যে কোনো পর্যায়ে আটকে দেওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই এবারে যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এখতিয়ার সুরক্ষিত করে, আইনি এখতিয়ার, তাদের নিরাপত্তা যাতে সুরক্ষিত করে সুপ্রিম কোর্ট, সেই আবেদনে পিটিশনে জানানো হয়েছে এবং সেই কারণেই প্রত্যেকটি ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারও ক্যাভিয়েট ফাইল করেছে, অর্থাৎ এই বিষয়ে যখন শুনানি হবে রাজ্য সরকারের অবস্থান শুনতে হবে। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্টে একটি বিষয় নিষ্পত্তি হয়ে গিয়েছে যে ইডি কোনো নথি, কোনো এভিডেন্স বাজেয়াপ্ত করেনি, যে নথি বা এভিডেন্সের সঙ্গে সরাসরিভাবে তৃণমূল কংগ্রেসের পার্টিগত তথ্য জড়িত আছে বা তাদের কোনো প্রার্থী তালিকা, তাদের সাংগঠনিক কোনো রিপোর্ট তার মধ্যে জড়িত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে যে অভিযোগটা তিনি করেছিলেন যে তার পার্টির গোপন নথি যাতে বেহাত না হয়ে যায়, সেই বিষয়টি আটকাতেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করেছেন। কিন্তু সেই বিষয় যখন ইতিমধ্যেই হাইকোর্টে নিষ্পত্তি হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে এই ক্যাভিয়েট ফাইল করার পরেও রাজ্য সরকারের ডিফেন্স কি হয়, রাজ্য সরকারের বক্তব্য কি হয়, নজর কিন্তু মূলত থাকবে সেদিকেই। আর কিছুক্ষণের অপেক্ষা, যেভাবে এই মুহূর্তে শুনানির গতি প্রকৃতি চলছে, মনে হয় 1 ঘন্টার মধ্যেই এই শুনানি শুরু হতে পারে। আমাদের নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ। আইপ্যাক কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইলে ছিনিয়ে নেওয়ার অভিযোগ। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা ইডির। আজ শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী, ডিজি, সিপির বিরুদ্ধে সব মিলে 22টি ধারায় অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মামলার শুনানি রয়েছে।
শুনানি চলছে, এ নিয়ে বলার কিছু নাই, কিন্তু যেটা সবাই দেখেছে যে অপরাধটা কে করেছে, রীতিমতো তদন্তে বাধা, হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া ফাইল। আর অপরাধের চাইতে বড় হচ্ছে এটা একজন মুখ্যমন্ত্রীর কাছে শোভা পায় না। পশ্চিমবাংলার মানুষ খুবই অপমানিত বোধ করছেন এই ধরনের কাজে। সারা দেশ দুনিয়ার সামনে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। বাকি তো আইনের কাজ করবে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তাঁর দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। 300 কোটি টাকা বেরোলো লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে, ইডিসি পেয়ে গেল লিপস অ্যান্ড বাউন্ডে। যার কাছ থেকে মাল বাজেয়াপ্ত হলো তাকে জিজ্ঞাসাবাদ করলো। এইটা যখন আমরা বলছি যে দেখো সেটিং কারে কয়, তখন এটা স্ক্রিপ্টেড। এই ঘটনাটা ঘটানো হলো যে এটা সেটিং নয়, দেখো কীরকম লড়ে যাচ্ছে দুজনে।